সার্বভৌমত্বের উপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো জানিয়েছেন নিজেই। গণমাধ্যমকে বললেন বঙ্গবন্ধু মেডিকেলের মহাপরিচালক। বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, দাবি তথ্যমন্ত্রীর। ৭২ ঘন্টা ধর্মঘটের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ, বিক্ষোভ। ৬ তারিখের মধ্যে দাবি না মানলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। চট্টগ্রামে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ নগরবিদদের। এবং রংপুরে চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ঘৃণ্য প্রক্রিয়ায় শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। বাংলার সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি গোলাম রাব্বি। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চাই। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তাকে প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে দেশের। সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। মুক্তিযুদ্ধের পর এই ভবনে বসেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সরকার পরিচালনা করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 বছর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই স্মৃতিবিজড়িত ভবনে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে, কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আগামী নেতৃত্ব গড়ে উঠবে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 9ম আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয়েছে নীলফামারী সদরের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে চ্যাম্পিয়ন দল সিলেট বিভাগের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা পারদর্শিতা দেখাচ্ছে। ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। মাঠে ঘাটে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত খেলা চলে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল দল গঠিত হয়। আমরা চাই যে আমাদের দেশের ছেলেমেয়েরা ফুটবল, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সকল ক্ষেত্রে একটা খেলাধুলা করবে,
সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই। সেজন্যই আমরা এই ধরনের আয়োজন করি। কাজে আজকে যারা খেলাধুলায় অত্যন্ত পারদর্শিতা দেখাচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিকভাবে তারা আরও সম্মান আমাদের দেশের জন্য বয়ে আনবে, সেটাই আমরা আশা করি। আর ফুটবল এই খেলাটাকে, এটা জনপ্রিয় খেলা, কাজে এই খেলার যাতে আরও উন্নত হয় আমরা সে ব্যবস্থা নিচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা রানার্স আপ তাদের জন্য, যারা চ্যাম্পিয়ন তাদের জন্য, যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমার অভিনন্দন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তার দল। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং তিনি এখন ইয়েতে আছেন, পিজি হসপিটালে আছেন, তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলি আমরা পাইছি এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে। তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো হয়। এদিকে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরেন BSMMU এর পরিচালক। বলেন, কারাগার থেকে আসার পর অনেকটাই ভালো আছেন বিএনপি নেত্রী। আগের চেয়ে ইমপ্রুভ, ওনার শারীরিক অবস্থা ভালো। উনি বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে, ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন। মানে বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলেও জানান মাহবুবুল হক। নতুন কিছু আর এখানে করা হয় না, সুগার প্রতিদিনই করা হয় যাতে অন বেডে, যেটা গ্লুকোমিটার দিয়ে, আর বাকি কোনো টেস্ট করার প্রয়োজন হয়নি এখন। এদিকে দলীয় নেত্রীর সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। তাকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে না, তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, তাকে বন্দী করে রাখো। এই ধরনের নিপীড়ন, নির্যাতন, একের পর এক ষড়যন্ত্রের নীল নকশা, এই নীল নকশার মধ্যে বেগম জিয়াকে ঠেলে দিয়ে দুনিয়া থেকে সরাতে চায়। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি কিংবা চিকিৎসা কোনোটিতেই সরকারের হস্তক্ষেপ নেই জানিয়ে তথ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং বক্তব্য রাখছেন। এতে মনে হয় যে ওনারা সবাই বিশেষজ্ঞ ডাক্তার। প্রকৃতপক্ষে বেগম জিয়া যেই ধরনের সুযোগ সুবিধা কারাগারের মধ্যে পাচ্ছেন সেটি নজিরবিহীন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রেলপথ অবরোধ করায় 6 ঘন্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। 6 এপ্রিলের বৈঠকে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 9 দফায় 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নরসিংদী তরোয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়া হয়। কাজ ভেঙে অন্তত 15 জন আহত হন। ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে 1 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মিথ্যা আশ্বাস দিয়ে অনেকদিন আমাদেরকে ঘুরিয়েছে। এখন আমাদের মজুরি যে পর্যন্ত আমরা না পাবো এই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বৃষ্টির মতো পাথর ছোড়াছড়া করে মারতেছে আর কি। অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মহিলা আহত হয়েছে। অনেক একই দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল 3 ঘন্টা বন্ধ থাকে। এক পর্যায়ে রেলপথ থেকে সরে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ও নাজিরহাট থেকে শহরগামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 7 তারিখ আমাদের শ্রমিক নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠকে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা 7 তারিখ আপনাদেরকে জানিয়ে দেব।
খুলনায় মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন শ্রমিকরা। বেলা 12টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা বলেন, আগামী 6 এপ্রিল বিজিএমসির সাথে বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে আগামী 6 তারিখ 11:30টায় আমাদের নিয়ে আলোচনা করবেন এই দাবির বিষয়ে। তো সেই আলোচনা যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমাদের আর পরবর্তী আমাদের কর্মসূচি প্রয়োজন হবে না। রাজশাহীতে মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। 4 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ধর্মঘট আমাদের 72 ঘন্টা পৌঁছতে আগামীকাল ভোর 6টা পর্যন্ত ধর্মঘট মিলবদ্ধ থাকবে। আমরা কেউ কাজে যোগদান করব না। এছাড়া সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। জাহান, সময় সংবাদ। প্রশাসনিক জটিলতায় থমকে যাওয়া চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের উচ্ছেদ অভিযান শুরু করতে আবারও উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। আগামী 1 সপ্তাহের মধ্যে জটিলতা নিরসন না হলে উচ্চ আদালতে এই রিট করা হবে। এক্ষেত্রে মামলায় অধিভুক্ত করা হবে জেলা প্রশাসনের পাশাপাশি সিডিএ এবং বন্দর কর্তৃপক্ষকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সময় লেগেছিল 2.5 বছরের বেশি। 2016 সালের আগস্ট মাসের নির্দেশনায় কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, কিন্তু 5 দিনের মাথায় বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। সম্ভাব্য যত ধরনের অবস্ট্রাকল আমাদের সামনে আছে সেগুলো আমরা সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু আজকের এই আলোচনা, এবং সামনে ইনশাল্লাহ খুব দ্রুততর সময়ের মধ্যেই আমরা সেই উচ্ছেদ কার্যক্রমটি শুরু করতে পারবো। উচ্ছেদ বন্ধের পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা। জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলেও জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল ঠেকানোর ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকায় অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালতের রিট আইনজীবী মঞ্জিল মোর্শেদ। বন্দরের সঙ্গে কথা বলবো, জেলা প্রশাসনের কথা বলবো, পরিবেশের সঙ্গে কথা বলবো এবং কথা বলে জটিলতা দূর করার জন্য চেষ্টা করব। যদি তারা 1 সপ্তাহের মধ্যে এই জটিলতা দূর না করে তারা ব্যবস্থা না নেয়, আমি 1 সপ্তাহ পরেই আদালতে তাদের জবাবদিহিতার জন্য আমি আদালতে যাব। 3টি জোনে ভাগ করে এই উচ্ছেদ কার্যক্রম চালানোর কথা থাকলেও শুধুমাত্র সদরঘাট এবং মাঝিরঘাট এলাকায় উচ্ছেদ চালানো হয়েছে। এখনও অবৈধ স্থাপনা রয়েছে সদরঘাট হয়ে কর্ণফুলী সেতু এবং বারিক বিল্ডিং হয়ে 15 নম্বর ঘাট পর্যন্ত। মাঝিরঘাট জোনটা এটা শিল্প জোন, লবণ শিল্প। এই শিল্পটাকে আগে ধ্বংস করি, সরকার অন্যখানে কোনো হাত দিচ্ছে না। তার পিছনে কিছু আছে কিনা? সরকারের সম্পদ সরকার নিয়ে যাবে, আমাদের কোনো দুঃখ নেই বা কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের একটু সময় সুযোগ দিলে আমরা একটু আগাতে পারতাম, এটা হলো বিষয়। গত 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার উচ্ছেদে নগরীর সদরঘাট এবং মাঝিরঘাট এলাকায় 230টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে 10 একর জায়গা পুনরুদ্ধার করা হয়। সে সাথে দখলমুক্ত করা হয় 5টি খালের মুখ। সরকারি সংস্থাগুলির সমন্বয়হীনতার কারণে এই জায়গা এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সে সাথে প্রশাসনিক জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে উচ্ছেদ কার্যক্রম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। আসছে বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা ও ভূমিদস্যুদের তালিকা চেয়ে ইতোমধ্যে 6 ভূমি সার্কেলের সহকারী কমিশনারকে চিঠি দিয়েছে প্রশাসন। এই অবস্থায় দখল করা পাহাড় কেটে যারা নিম্ন আয়ের মানুষদের বসবাসের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ও কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ নগরবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সর্বশেষ 2018 সালের 15 অক্টোবর চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে পাহাড় ধসে মারা যায় একই পরিবারে 3 জন সহ মোট 4 জন। 2017 সালে জুনে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় মারা যায় 132 জন। গত 12 বছরে মৃত্যু হয় অন্তত 400 জনের বেশি। পাহাড়ে যখন মৃত্যুর মিছিল তখন তা ঠেকাতে আসন্ন বর্ষার আগে শক্ত অবস্থান নিতে যাচ্ছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা চেয়ে 6 এসিল্যান্ডের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। প্রতি বছরে আমরা সেটা তাদেরকে সচেতন করার জন্য মাইকিং করে থাকি। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমরা চিঠি দিয়ে তাদের যে সংযোগগুলো আছে বিভিন্ন, যেমন ইউটিলিটি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন করার জন্য আমরা এগুলো চিঠি দিয়ে থাকি, কিন্তু তারপরেও আসলে তারা এতটা ভয় পায় না। জেলা প্রশাসনের চিঠি পেয়ে বর্ষার আগে পাহাড়ে বসবাসকারীদের সরাতে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ভূমি সার্কেলের সহকারী কমিশনাররা। আমাদের কাছে একটা তালিকা আছে যে আমরা কারা কারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, আমরা আবার নতুন করে তালিকা করে তারপরে আমরা
পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। আইনের সঠিক প্রয়োগ করে ভূমিচক্রের সদস্যদের শাস্তির আওতায় আনার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নগরবিদ। যদি আন্তরিকভাবে সবাই চায়, প্রশাসন এবং পাশাপাশি একটা কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত, আমার মনে হয় সমস্যার সমাধান সম্ভব। চট্টগ্রামে মতিঝর্ণা, বাটালিহিল, টাঙ্কির পাহাড় সহ ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ের ঢালে 1 লাখের বেশি মানুষ বসবাস করছে, আর 3 পার্বত্য জেলায় এর পরিমাণ 2 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, বর্ষা মৌসুমে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থানে চট্টগ্রামের জেলা প্রশাসন। এরই মধ্যে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সংখ্যা ও ভূমিদস্যুদের তালিকা চেয়ে ভূমি সার্কেলের সহকারী কমিশনারকে চিঠিও দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। চট্টগ্রামের পাহাড় ধসকে আসলে বলা হয়েছে মহা বিপর্যয়। প্রতি বছরে কিন্তু চট্টগ্রাম পাহাড় ধসের ঘটনা ঘটে। বিগত 12 বছরে প্রায় 400-র বেশি চট্টগ্রাম পাহাড় ধসে মানুষের মৃত্যু হয়েছে। যে 28টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে চট্টগ্রামে, যে সেখানে, এবং প্রতি বছরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়, কিন্তু আবারই তারা সেখানে আবার চলে আসে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের দুজন অতিথি রয়েছে। আমার ডানে রয়েছেন ভূয়া নজরুল, পরিবেশবিদ। আমার আবার বামে রয়েছেন প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, নগরবিদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমি প্রথমে যাচ্ছি ভূয়া নজরুলের কাছে। আপনার প্রতি বছরে কিন্তু পাহাড় ধসের পরপর কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, কেন পাহাড় ধসটা কেন যাচ্ছে না কেন বারবার উদ্যোগ নেওয়ার পরও? প্রথমত হচ্ছে এই উদ্যোগগুলো একটা সমন্বিত উদ্যোগটা প্রয়োজন। আমরা দেখে আসছি 2007 সালের যে 11 জন যে পাহাড় ধস, যেখানে 128 জনের প্রাণহানি হয়েছিল চট্টগ্রাম মহানগর এবং তার আশপাশের এলাকায়, তারপর থেকে সরকার একটা বিশেষ শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্স গঠন করার পরে প্রতি বছর বর্ষা মৌসুমের আগে কিন্তু জেলা প্রশাসনের মাধ্যম থেকে এবং সেই মাধ্যম থেকে বলা হচ্ছে যে পাহাড়ের বসতিদের উচ্ছেদ করার জন্য, তাদের পানির লাইন কাটার জন্য, বিদ্যুতের লাইন কাটার জন্য এবং গ্যাসের লাইন কাটার জন্য। এই উদ্যোগগুলো আসলে বর্ষাকালীন মৌসুমটা 1 মাস বা 2 মাসের জন্য সীমাবদ্ধ। বর্ষা মৌসুম শেষ, আবার তারা পাহাড়ে গিয়ে বসতি স্থাপন করে। এই উদ্যোগগুলোর জন্য প্রথমত প্রয়োজন হচ্ছে সরকারের সকল সংস্থাগুলো একত্রিতভাবে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত, যে পাহাড়ের মধ্যে থেকে বসতিগুলো উচ্ছেদ করে দিতে হবে। এখানে আরেকটা বিষয়, বসতি উচ্ছেদ করা কিন্তু সমাধান না। বসতি উচ্ছেদ করলেই যে পাহাড় ধস বন্ধ হবে এটা কিন্তু না। পাহাড়টা চট্টগ্রামের পাহাড়গুলো হচ্ছে বালিমাটির পাহাড়। বালিমাটির হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির ধসটা হয় না, দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টির পরে গিয়ে মূলত ধসটা হয়। কারণ হচ্ছে প্রথম 2টা বৃষ্টির পরে মাটিগুলো নরম হয়ে যায় এবং ধসটা হয়। এই ধস ঠেকানোর জন্য অনেকগুলো সুপারিশের মধ্যে একটা অন্যতম সুপারিশ হলো পাহাড় কাটা বন্ধ করা। আমরা শহরের ভিতরে পাহাড়গুলো বিভিন্ন সময় কাটি, যে বসতিগুলো আবার ফিরে আসছি। এবার যেমন দেলোয়ার হোসেন মজুমদারের কাছে আমরা দেখেছি 2007 সালে পাহাড় ধসের পর 128 জনের মৃত্যু হয়েছে। এরপর 29টি কারণ চিহ্নিত করে 36টি সুপারিশ দেওয়া হয়েছিল। এই সুপারিশগুলো দীর্ঘদিন পরও কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন একটি সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি? ঘটনা হচ্ছে কোনো বিষয়ে যদি আনুষ্ঠানিকতার জন্য যদি করা হয়, লোক দেখানোর জন্য যদি করা হয়, তার কাছ থেকে কোনো রেজাল্ট আশা করা যায় না। আপনি 12 বছর এই পাহাড় ব্যবস্থাপনা কমিটি যেটি 12 বছর হয়েছে, 12 বছরে তাদের এই সর্বাধিক যোগ করলে আপনি যদি গ্রেস দিয়ে যোগ করেন 12 থেকে 18টি মিটিং হয়েছে, তার চেয়ে বেশি না। কোনো কোনো বছর 1টি, কোনো বছর 2টি, মানে অ্যাভারেজ 1.5-টির চেয়েও কম বৈঠক হয়েছে। অর্থাৎ বর্ষাকাল আসলেই আনুষ্ঠানিকভাবে উৎখাতের জন্য তারা এই বৈঠকটি করেন। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তোড়জোড় করে যে সুপারিশগুলি দিলেন সুপারিশগুলি বাস্তবায়ন কে করবেন সেটিও চিহ্নিত করা হয়নি, বা সেটির দায়িত্ব কেউ নেয়নি, এবং বাস্তবায়ন করার জন্য সেখানে কেউ যায়নি। এবং শুধু বর্ষা আসলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে, তখন অপবাদ থেকে বাঁচার জন্য তাদের যা অর্জন সমস্ত কিছু নিয়ে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া, মানে অমানবিকভাবে বের করে দেওয়া, এই কাজটি শুধু করার জন্য ব্যস্ত থাকে প্রশাসন। আর যেহেতু অন্য কিছুই করে না, সেহেতু আমি তাদের কাছ থেকে কোনো রেজাল্ট আশা করতে পারি না। আপনি দেখেন, প্রথম দিকে 12টি পাহাড়কে চিহ্নিত করা হয়েছিল, পরবর্তীতে 2014 সালে এসে আরও 17টি, এবং 12টির পরে 11টির পরে 1টি, তারপর আরও 14টি, এভাবে মোট প্রায় 30টির মতো পাহাড় বর্তমানে ভালনারেবল হিসাবে চিহ্নিত করা আছে। 30টি পাহাড় চিহ্নিত করা আছে। 30টি পাহাড়ের অবস্থা কি এখন আগের চেয়ে কি উন্নত হয়েছে না আরও ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি গিয়ে দেখবেন সেই পাহাড়গুলির অবস্থা 2007 সাল এবং 14 সালের পর থেকে আরও নাজুক অবস্থায় পড়েছে। মানে পাহাড় কেটেই যাচ্ছে, এবং এই পাহাড়কে কারা কাটছে এটা দেখা যায় না, এই কথা ঠিক না। পাহাড়ের মালিক
দেখা যায়, পাহাড়ের যারা কাটে তাদেরকে দেখা যায়। পাহাড়ি মালিক কি, এর মধ্যে 6টি সংস্থাই মূলত পাহাড়ের মালিক, সরকারি সংস্থা, আর অল্প কিছু আছে বেসরকারি মালিক। সরকারি সংস্থার যে পাহাড়গুলি, অনেকে বলে করে এগুলি অভিভাবক নেই, খুব বাজে কথা এটা। এখানে আবার বেতনভোগী অভিভাবক আছে, এটা দেখাশোনা করার জন্য বেতনভোগী কর্মকর্তা আছে এই পাহাড়, এই যে সম্পত্তি দেখভাল করার জন্য, তাই তাকে দায়ী করতে হবে। আপনি যেহেতু পাহাড় নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন বিভিন্ন, সেক্ষেত্রে এই যে পাহাড় ধস হচ্ছে, এই যে পাহাড় ধসের ঠেকাতে আসলে সরকার পক্ষ কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং যে এখানে সিন্ডিকেট রয়েছে যে পাহাড়ে যাদের বসবাস, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া, আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত বসে হচ্ছে কাগজে কলে অনেক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু সেই পদক্ষেপটা হচ্ছে আন্তরিকতার সহিত এবং এটাকে ঠেকানোর জন্য একটা সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। জেলা প্রশাসন এখানে সমন্বিতভাবে একটা উদ্যোগ নিতে পারে, যে সেই উদ্যোগটার মধ্যে প্রথমত হচ্ছে পাহাড় কাটা বন্ধ করতে হবে, এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ যে বসতিগুলো আছে সেই বসতিগুলো হচ্ছে স্থায়ীভাবে উচ্ছেদ করে এবং সেখানে বনায়নের মাধ্যমে কার্যক্রম করতে হবে। একটু আগে যেটা দালাভাই যেটা বললেন যে গুরুত্বপূর্ণ বিষয়, আমি বর্ষা মৌসুম আসলে তাদেরকে এখান থেকে সরাই দিব, সারা বছর তারা এখানে থাকবে, একটা মানবিকতাকে বিবর্জিত একটা কাজ। তারা ভূমিহীন, তারা সেখানে থাকে, কিন্তু তাদের ভূমিহীনের পিছনে যে একটা বিষয়, যে সকল রাঘব বোয়ালরা, যে সকল সিন্ডিকেটটা তাদের থেকে অর্থ উপার্জন করে তারা টাকার মালিক হচ্ছে, সেই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলেই কিন্তু পাহাড় ধসটা এবং এই জানমালের ক্ষতিটাকে আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি আরেকটা বিষয়, সরকারের পক্ষ থেকে কিন্তু এই পাহাড় ধস যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা আছে, সেটা সরকারের একটা তহবিল ছিল, সেই তহবিলটা জেলা প্রশাসনের এখনো আছে, সেই তহবিলে অনেক বিশাল একটা ফান্ডও আছে, টাকা আছে, সেই টাকার মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া যায়, ব্যবস্থা করা যায়। আবার যাচ্ছে আপনার কাছে, যে আমরা দেখেছি কর্ণফুলীও কিন্তু সরকার সদিচ্ছা এবং প্রশাসন সদিচ্ছার কারণে কর্ণফুলী উচ্ছেদ করা গেছে, এরকম কটু সিদ্ধান্ত নিলে আসলে এই পাহাড় ধস ঠেকানো যাবে কিনা, তাদেরকে এখান থেকে নামানো আনা যাবে কিনা, কি মনে করেন? কর্ণফুলীতে অবৈধ দখলদার উচ্ছেদের, সেটিও কিন্তু পাহাড় রক্ষার মতোই, 4-5 দিন উচ্ছেদ হওয়ার পরে সেটি থেমে গেছে, সেটি কিন্তু এখন চালু নেই। তো আমাদের সব জায়গাতেই পাহাড়ে যারা প্রলোভন দিয়ে তাদের খুব নিম্ন আয়ের মানুষ, যাদের নিরাপদ বাসস্থানে থাকার মতো যে ভাড়া থাকে, সে ভাড়া দিয়ে থাকার মতো সঙ্গতি থাকে না, সেই মানুষগুলিকেই বাধ্য করে মুনাফা লোলুপ কিছু মানুষ পাহাড়ের পাদদেশে বাড়িঘর তৈরি করে, ওই মানুষগুলি সেখানে নিয়ে তারা মুনাফা লুটে। এবং এরা যেহেতু প্রভাবশালী, কর্ণফুলীর উচ্ছেদ যেরকম প্রভাবশালী মহল থামিয়ে দিতে পেরেছে, তেমনি তারাও এটাকে থামিয়ে দেয়, বা তাদের সাথে আতাত থাকে। প্রশাসনে যারা আছে এর কাজ করার কথা, তারা সেই আতাতে থাকে। একটা জিনিস মনে রাখবেন, এই পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা কিন্তু চট্টগ্রাম শহরে অপ্রয়োজনীয় মানুষ নন। তারা আছে বলে আমার আপনার জীবন স্বচ্ছন্দের সাথে চলে। তারা হয় আমার আপনার ঘরের গৃহকর্মী, অথবা আমার অর্থনৈতিক চাকা সচল রাখে যে সে গার্মেন্টসের কর্মী, অথবা আমাকে শহরে, আমার কর্মব্যস্ত শহরে আমার ব্যস্ততাকে সঙ্গ দেয়, যিনি আমার ব্যস্ততাকে কর্মমুখর করে তোলে, আমাকে এক স্থান থেকে স্থানান্তরিত করে রিক্সা চালক কিংবা ট্যাক্সি চালক, তারা এখানে বসবাস করে। এবং সবচেয়ে ভালনারেবল পাহাড়ে 600-700 পরিবারের বেশি নয়, এদেরকে চিহ্নিত করে পুনর্বাসন করা সম্ভব, বিনা পয়সা দেওয়ার দরকার নেই। জি, আপনি যেটি বললেন, আসলে দুইজনে যেটি বললেন, আসলে সরকারের সদিচ্ছা থাকলে এবং যে প্রশাসনের যে সদিচ্ছা থাকে, কঠোর নজরদারি এবং যদি কঠোরভাবে যদি পদক্ষেপ নেয়, এই পাহাড় ধসে যে ঠেকানো সম্ভব বলে তারা সেটি মনে করছেন। তো এই ছিল আমার কাছে পাহাড় ধস নিয়ে এবং সেটার থেকে উত্তরণের যে উপায়গুলো, সেই বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা। রংপুরে ঘৃণ্য কায়দায় শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। দিনের পর দিন এমন শাস্তিতেই স্কুলে যেতেই অনীহা সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের। শেষমেশ স্কুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। রতন সরকারের রিপোর্ট। এই শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করছেন এক শিক্ষকের বিরুদ্ধে, যার শাস্তি দেওয়ার কায়দা এতই অমানবিক যে স্কুলে আসতেই ভয় পায় ছোট্ট শিশুরা। স্কুলে শিক্ষক শাস্তি দিতেই পারেন, তবে রংপুরের হারাগাছ চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের এমন শাস্তি দেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার আমি একদিন স্কুল নাই যাই, ওই জন্য আমাকে আমার সাপ চাটাইছে। জামাল স্যার, আন্টির বাচ্চা হয়েছে মেডিকেলে, তাকে দেখতে গেছি, তার তুলপে আরেকদিন মাইশের সাপ আমাকে চাটাইছে। মাইশের তো আমাদের চাটাই, ওই জন্য আমাদের খারাপ লাগে।
আমাদের থুতুটা হচ্ছে পয়জন, একজনকার থুতু আরেকজনকে চাটাবে, এটা কোনো শিক্ষকের কাজ হতে পারে না। এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন বাংলাদেশের কোনো স্কুলের কোনো শিক্ষক যাতে এরকম কাজ করার সাহস পায় না। বুধবার আবারও পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে এমন শাস্তি দেন তিনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এদিকে বিষয়টি স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত শিক্ষক। মিথ্যা কথা ভাই, এটা মিথ্যা কথা, এটা আসলে নয়। এই যে একজন শুধু আর একজনকে আমি ভুল করে ফেলাছি, আল্লাহ যদি ভুলের শাস্তি আমাকে দেন। এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান বিভাগীয় ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। হারাগাছ চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 298 জন। রতন সরকার, সময় সংবাদ, হারাগাছ, রংপুর। ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। পুলিশ জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 31শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শফিকুর রহমানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে টেটাবিদ্ধ হয়ে রুকন উদ্দিন নামে একজন মারা যান। ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ববিরোধের জেরে ভোরে পোয়াইল গ্রামে জামাল মাতুব্বর ও হাসমত শেখের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়, আহত হন আরও 5 জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় সংঘর্ষে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ 4 জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে পদ্মা নদীতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মেহেদির লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ রকির সন্ধানে গতরাত থেকেই ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে অনুসন্ধান চালায় ডুবুরিরা। সকালে 3 নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। বুধবার রাতে বরিশাল থেকে ঢাকা ফেরার পথে তাড়াহুড়ো করে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় মেহেদি হাসান রকি। রাজধানীর মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল সে। কিশোরগঞ্জে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার কৃষি ব্যাংকের এক কম্পিউটার অপারেটরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে 4 নম্বর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিপনকে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আব্দুল নূর এ আদেশ দেন। এর আগে বুধবার রাতে কৃষি ব্যাংকের মিঠামইন শাখার কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জালিয়াতি করে বিদেশ থেকে পাঠানো 48 জন গ্রাহকের 53,60,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ব্যাংকের জেলা শাখার মুখ্য ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে গতকাল মিঠামইন থানায় একটি মামলা করেন। দেখছেন বাংলার সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। জাতীয় গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় চট্টগ্রামে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিচারের দাবিতে আজও গৃহায়ন অফিসের কর্মচারীরা কলমবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এদিকে মেয়রের পক্ষে মিছিল সমাবেশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে মেয়রের লাঞ্ছিত করার ঘটনাকে ঘিরে বৃহস্পতিবারও সকাল থেকে উত্তপ্ত বন্দরনগরী। সকালে নগর পিতার পক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে হকার্স লীগ। এ সময় প্রকৌশলী অশোভন আচরণ করেছেন দাবি করে তার অপসারণ ও এ ঘটনা সুষ্ঠু বিচার দাবি করা হয়। সে বেয়াদবি করেছে, যেটা সাধারণ ভাষা বলা হয়, তারই প্রতিবাদে আমাদের আজকের সমাবেশ। অতি শীঘ্র আমরা তার অপসারণ চাই। হকারের বিরুদ্ধে সহকারী প্রকৌশলী কলঙ্ক প্রকৌশলী বলায় আমার মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব একটু প্রতিবাদ করায় উনি ওনার নামে মিথ্যা অপবাদ রটাচ্ছেন। অন্যদিকে সহকর্মীকে লাঞ্ছিতের বিচার দাবি করে মানববন্ধন ও কলমবিরতি কর্মসূচি পালন করে গৃহায়ন কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানায় তারা। যেহেতু আমরা কাজ করি, আমরা তো কিছুটা ভিতর সম্পৃক্ত, কাজ করতে গিয়ে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। আমরা চাচ্ছি নিরাপদ কর্মক্ষেত্র, আমরা কর্মক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই এবং আমাদের
মান সম্মান নিয়ে আমরা সরকারের কর্ম সম্পাদন করতে চাই। গত সোমবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনে মেয়রের সাথে দেখা করতে যান গৃহায়ণ কর্তৃপক্ষের 6 প্রকৌশলী। নগরীর পোর্ট কানেক্টিং রোড সম্প্রসারণের কারণে দখল হওয়া জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়র এক সহকারী প্রকৌশলীকে চড় মারেন বলে অভিযোগ করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নকশা বহির্ভূত এবং নানা অব্যবস্থাপনার কারণে কুমিল্লায় নির্মাণাধীন 9টি ভবন সিলগালা করে দিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ এবং দক্ষিণ চরথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নকশা বহির্ভূত ও বিল্ডিং কোড না মেনে নির্মাণ কাজ চালানোয় 9টি ভবন সিলগালা করা হয়। পাশাপাশি চিহ্নিত ভবনগুলোর মালিককে নোটিশ দেন ভ্রাম্যমাণ আদালত। আগামী রোববারের মধ্যে জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন 5ই মে। নির্বাচন কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর সিটি কর্পোরেশন এলাকা। মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন। তবে এ নির্বাচন নিয়ে বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। এদিকে নতুন এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং যোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি ভোটারদের। সাইম আকন্দের ক্যামেরায় হারুনা রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার পর সরব হয়ে উঠেছে ময়মনসিংহের রাজনীতি। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন সিটি নির্বাচন। নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় ও কেন্দ্রে চালাচ্ছেন জোর তৎপরতা। মনোনয়নের লড়াইয়ে আছেন সাবেক পৌর মেয়র ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত। তবে মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষেই কাজ করবেন বলে জানান তারা। পাশে থাকার চেষ্টা করেছি, সুখে দুঃখে, উন্নয়নে, বিভিন্ন সভা সমাবেশ, রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বত্রভাবেই আমি সর্বোচ্চ উজাড় করে আমি কাজ করার চেষ্টা করছি। কোনো বৃদ্ধ প্রার্থীর পক্ষে কাজ করার কোনো সুযোগ হয় নাই, আর নিজে বৃদ্ধ প্রার্থীর পক্ষে উঠে না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমি সর্বত্র কাজ করব। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নীরব বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। আর একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান জাতীয় পার্টির নেতারা। আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে যে এই বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং সেই নির্বাচনে যাওয়া কোনো অর্থ হয় না, যেহেতু জনগণের মতামত প্রতিফলিত হবে না। জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেয়, আমাদের একাধিক প্রার্থী রয়েছে, আমাদের সেই প্রার্থী ময়মনসিংহের এই মহানগরের ভোটারদের কাছে প্রার্থী হিসাবে হাজির হবেন। নতুন সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান ভোটাররা। 5টি বছর যাকে কাছে পাবে এমন নেতৃত্বকেই আমরা সিটি কর্পোরেশনবাসী, এলাকাবাসী চাই। যেহেতু এটা প্রথম নির্বাচন, এখানে পরিচ্ছন্ন লোকগুলো নমিনেশন পাক এবং পরিচ্ছন্ন লোকগুলাই যেন আসে। নির্বাচনটা শান্তি শৃঙ্খলভাবে চাই, আমরা সবাই যাতে ভোট দিতে পারি। তফসিল অনুযায়ী নির্বাচনে মেয়র 33টি সাধারণ ও 11টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 8 এপ্রিল, যাচাই বাছাই 10 এপ্রিল এবং প্রত্যাহার 17 এপ্রিল। আর 130টি ভোট কেন্দ্রের সবকটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। খাগড়াছড়িতে একটি বেইলি ব্রিজ ভেঙে পণ্যবোঝের ট্রাক আটকা পড়েছে। এতে বিভিন্ন উপজেলার সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার কৃষি গবেষণা এলাকায় অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা এবং রাঙ্গামাটির সঙ্গে সাজেক, বাঘাইছড়ি ও লংদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ব্রিজের দুপাশে আটকা পড়ে অসংখ্য ছোট বড় যানবাহন, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এরই মধ্যে ভেঙে পড়া ব্রিজের মেরামত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। যশোরে বহুতল ভবনে অভিযান চালিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সহ নানা অসঙ্গতি পেয়েছে ফায়ার সার্ভিস। মাসব্যাপী অভিযানের প্রথম দিনে শহরের শেখ হাসিনা সফটওয়্যার পার্ক সহ 5টি বহুতল ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিস সদস্যরা। এ সময় ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি সহ আগুন নেভানোর সরঞ্জাম অচল অবস্থায় পাওয়া যায়। পরে ভবন মালিকদের নির্দেশনা সম্বলিত নোটিশ দেওয়া হয়। এদিকে বহুতল ভবনের এমন নাজুক অগ্নি নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বিগ্ন স্থানীয়রা। যশোরের 65টি বহুতল ভবনে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উদ্ধারের জন্য যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেই ধরনের ইকুইপমেন্টও তাদের কাছে নাই, বড় মই নাই এবং সাধারণ একটা নেটও নাই যে উপর থেকে কেউ পড়ে বাঁচতে পারে। বড় বিল্ডিংয়ের বাসিন্দা হিসেবে আতঙ্কিত আছি যে হঠাৎ কোনো রকম দুর্ঘটনা ঘটলে কি করব, কি হবে, আমাদের লাইফ সেফটি কতটুকু আছে। ফিস্ট ইনস্ট্রাকশনগুলো যথেষ্ট না, এটা অগ্নি নির্বাপনের জন্য এবং অন্যান্য উদ্ধার কার্যক্রমের জন্য যথেষ্ট না, এদের ব্যবস্থা যথেষ্ট নাই। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা এটা 15 দিনের মধ্যে এটা একটা সেফটিটা ইনশিওর করে তারা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধকে পদদলিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। দুপুরে হবিগঞ্জে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশে একথা বলেন তিনি। 1975-এর 15ই আগস্টের পরে যেভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশের মুক্তিযুদ্ধকে যেভাবে পদদলিত করা হয়েছিল, সেই সময় বিশেষ করে সেই একজন জেনারেল যার জীবিত অবস্থায় কোনোদিন মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে নিজেও দাবি করেন নাই বা তার দলের পক্ষ থেকে কোনোদিন দাবি করেন নাই, তারা সেই বিতর্কিত জিনিস এনেছেন আমাদের সমস্ত মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করার জন্য। নওগাঁয় আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দুপুরে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে 2 শতাধিক আদিবাসী নারী পুরুষ অংশ নেন। বক্তাদের অভিযোগ, উচ্ছেদের উদ্দেশ্যে গত 30 মার্চ রাতে ধামইরহাটের কাগজকুটা গ্রামে অগ্নিসংযোগ করে স্থানীয় প্রভাবশালী মহল। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ত সময় পার করছেন মালিক ও শ্রমিকরা। বাড়তি আয়ের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। অন্য বছরের তুলনায় এবছর বৈশাখে শাড়ির চাহিদা ভালো থাকায় বেশি লাভের আশা করছেন তাঁত মালিকরা। করটিয়া হাট ব্যবসায়ী সমিতি এবার আগের বছরের তুলনায় কমপক্ষে কোটি টাকার শাড়ি বেশি বিক্রির আশা করছে। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। খটখট শব্দে মুখরিত কালিহাতি ও পাথরাইলের তাঁতপল্লী। কেউ বা ব্যস্ত বুননের কাজে, আবার কেউ বা সুতা তুলছেন চরকায়। রঙিন সুতার কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা। বাঙালির প্রাণের উৎসব বৈশাখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে তৈরি হচ্ছে জামদানি, সিল্ক, বালুচুরি ও তসর সহ শতাধিক ডিজাইনের শাড়ি। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। আমরা ভালো কাজ করতেছি, মালিক সাহেবের কাছে ভালো করতেছে। বৈশাখের উপলক্ষে আমাদের ব্যস্ততা একটু বাড়তি। 5 টাকা করে বোনাস দেয়, সবকিছু 300 টাকা। এতে মালিকেরও কিছু পয়সা আগে আসবে, আমাদেরও কিছু আয় রোজগার বেশি হচ্ছে আর কি বর্তমানে। তাঁত মালিক ও ব্যবসায়ীরা জানান, বৈশাখ উপলক্ষে বিক্রিও অনেক ভালো, তবে সুতার দাম ও রঙের বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। যদি সুতার দাম বাড়তে থাকে, রঙের দাম বাড়তে থাকে, তাহলে আমাদের আর কি প্রফিটটা আর কি ওইরকম ভাবে হাতে আসে না। যদি সরকার এইভাবে দেখতো যে সুতা এবং রঙের দামটা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারত। উৎসবকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও শাড়ি কিনতে ভিড় করছেন করটিয়ার পাইকারি দোকানে। আমরা নিতেছি, ওরা ভালো সেল করতেছে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, যদি ভালো সেল করতে পারি। সামনে বৈশাখ আছে, সামনে ঈদ আছে। বৈশাখে তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে, অন্যান্য বছর থেকে এবছর একটু ভালো হওয়ার সম্ভাবনাই আছে। করটিয়া পাইকারি কাপড়ের হাট ব্যবসায়ী সমিতির এই নেতার আশা, বৈশাখ উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে অন্তত কোটি টাকার শাড়ি বেশি বিক্রি হবে। মহাজনদের যে আবির্ভাব এবং দোকানদার যে উৎসাহ, গত বছরের চেয়ে মিনিমাম কোটি টাকা আরো বেশি বেচাকিনি হবে, এটা আমার মানিক ধারণা। করটিয়া কাপড়ের হাটে প্রায় 5000 ব্যবসায়ী রয়েছেন, আর এই হাটে প্রতি সপ্তাহে প্রায় 50 কোটি টাকার কাপড় বিক্রি হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে আসা ভারতীয় পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা চাঁদপুরে নোঙর করেছে। সন্ধ্যা 6টার পর চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করে জাহাজটি। এর আগে সকাল 10টায় বরিশাল নদী বন্দর থেকে জাহাজটি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে। গতকাল দুপুর 1:30টার দিকে কলকাতা থেকে জাহাজটি বরিশাল নৌবন্দরে পৌঁছায়। এ সময় পর্যটকদের স্বাগত জানান BIWT এর কর্মকর্তারা। এর আগে গত 29 মার্চ দুপুর 12:30টায় কলকাতার খিদিরপুর থেকে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়ার 19 জন পর্যটক নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। আগামী 8 এপ্রিল ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দুপুরে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিভিন্ন পদক্ষেপ আলোচনা করা হয়। আগামী 11 এপ্রিল থেকে খাগড়াছড়িতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সার্বভৌমত্বের ওপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন নিজেই, বললেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। বাহাত্তর ঘণ্টা ধর্মঘটের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ, বিক্ষোভ। 6 তারিখের মধ্যে দাবি না মানলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। চট্টগ্রামে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ নগরবিদদের। এবং রংপুরে চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ঘৃণ্য প্রক্রিয়ায় শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।